আলাদি। এইখানটা হচ্ছে বাগদাদের আল সুক। এখানে আজকে কালো চোরের রক্ষককে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। কিন্তু আজ এখানে এত নিস্তব্ধতা কেন? আরে এটা কি করছেন আপনি? ফকির কি করতে পারে আর বলো? করে তো শুধু সে। আমি শুধুমাত্র তার গোলাম হই। যুগ যুগ থেকে চোখ বন্ধ ছিল আমার, এবার খুলেছে, তাই তার গুণগান গাইতে বেরিয়েছি। হে ভগবানের দূত, আমাকে আশীর্বাদ করুন। এই ঠাইটাকে ঠাই ভাবিস না রে মেয়ে, বরং তো তার দুয়ারের মাটি মনে করে লাগিয়ে নে নিজের গলাতে। আর তারপর দেখ ওনার আশীর্বাদ কেমন বর্ষিত হয় তোর ওপর। ঠিক আছে, আপনি এই ছাইটা আমাকে দিন, আমি গলায় লাগিয়ে নিচ্ছি। এই ছাইটাকে শুধু সেই লাগাতে পারে যার আত্মা ওর সাথে মিলিত হয়। হয় হয় রাম্বা হো 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 ফাকিরান আ আ আ আ আ আ আ আ আ আ। মনে হচ্ছে গুলবাদন মিয়া পুরো প্রস্তুতি নিয়ে এসেছেন। গুলবাদন গুলবাদন গুল্লু, যা যা বাবু যা। জিনু, এই লোকগুলোর জন্য আমি আমার মায়ের উপর প্রশ্ন তুলেছি, বিরক্ত করেছি। এরা আমার বর্ম চুরি করে ঠিক করেনি জিনু। হ্যাঁ হ্যাঁ, সাবাস গুল্লু। আকা আলাদিন নাম তো শুনেছ নিশ্চয়ই। তুমি যদি আমাকে হুকুম দাও, আমি এর শরীর থেকে শুধু বর্ম কেন, এর গেঞ্জি পাজামাও খুলে নেব। না জিনু, এই চুরির পিছনে গুলবদনের নয়, ওই কাকা কাকির হাত আছে। আর গুলবদন এখন প্রতিযোগিতার ময়দানে আছে। বর্ম না থাকলে ওর বিপদ হতে পারে, ওর প্রাণ সংশয় হতে পারে। আর তাছাড়াও আমি তোকে বলেছি না যে এত লোকের সামনে তুই জাদু করতে পারবি না। শুরু করো। মার মার মার। আরে ভয়ে দৌড়স না, বাবার নাক কাটিস না। পারভেজ মিয়ার আক্রমণ, কিন্তু গুলবাদন মিয়ার বর্ম তাকে আবার বাঁচিয়ে দিল। বেগম মূলো তলোয়ারের কাছে আসবে তো কাটবেই, এই গাধার বাচ্চা কিচ্ছু করতে পারবে না। সোনার অসুরফির দিবি, নিজে তো ঝাঁটাটাও বোলাতে পারো না, আর আমার ছেলে তরোয়াল চালানোতে খুঁত ধরছো। আর এমনিতেও মিয়া, গুলবদনকে তার তরোয়াল বাজি নয়, আমার বুদ্ধি জেতাবে। কেটে গেল মূলো। এটা তো বর্মটাকে অপমান করা। এ করতে কি চাইছে?
গুলবাদন মিয়া, তুমি অসম্ভবকে সম্ভব করে দিলে। এই প্রতিযোগিতা দৌড়ে দৌড়ে গুলবাদন মিয়া জিতে গেছে। গুল্লু জিতে গেছে। গুল্লুর বাচ্চা, তোকে তো আমি বাগদাদের গলিতে দৌড় করাবো। জিনু, আসতে বল, কোনো গন্ডগোল যেন না হয়। জিতে গেছি ভাই, আমার ভাই। দেখলি তোর ভাইয়ের বাহাদুরি? গুল্লুর বাচ্চা, এবার আমি তোকে দেখাবো আমার বাহাদুরি। মা, পরের প্রতিযোগিতার জন্য উপস্থিত হচ্ছেন আলাদিন মিয়া। আলাদিন নাম তো শুনেছ নিশ্চয়ই। আর তাকে টক্কর দিতে আসছে ঝুমকি মিয়া। ঝুমকি? ঝুমকি? আলাদা, আমার খুব ভয় করছে, বাড়ি চলে যাই চল। মা, তুমি চিন্তা করো না। তুমি শুনলে না কোন ঝুমকি আসছে আমার সাথে লড়তে? ও কি করবে আমার? জিনু, হ্যাঁ, এই নে, মায়ের খেয়াল রাখিস। হ্যাঁ। আপনাদের সামনে আলাদিন মিয়া উপস্থিত হয়ে গেছে। এ ঝুমকি? আমার মতোই লোহার মতো শরীর। আপনাকে দেখে আমার মনে হচ্ছে যে নিজেকে আপনার হাতে সঁপে দিই। আপনার মুখে একটা আলাদা ঔজ্জ্বল্য আছে। একে দেখে আমারও এই রকম মনে হয়। প্রার্থনার ভস্য। আল্লাহ তোকে আশীর্বাদ করুক বাচ্চা। শোন বাচ্চা, বল একটা কথা সত্যি। আমরা এখানে তার আশীর্বাদ দিতে এসেছি, আর এই আলসুকে এত নিস্তব্ধতা কেন? আর এই সমস্ত মানুষ কোথায় যাচ্ছে? আসলে ওইদিকে গলির পিছনে প্রাসাদের রক্ষকের নির্বাচনের জন্য একটা প্রতিযোগিতা চলছে, আর এরা সবাই ওখানে যাচ্ছে, আর আমিও ওখানে যাচ্ছি। আচ্ছা, খুদা হাফিজ। মাশাআল্লাহ, চল ফকিরান। রাজকুমারী, রাজকুমারী, আমার খুব ভয় করছে। মহামান্য বাচ্চাকে তুমি জিজ্ঞাসা করবে, তারপর উনি রেগে যাবেন, রাগ আরো বেড়ে যাবে, তারপর তোমাকে বকে দেবেন, তারপর তুমি কাঁদবে, তুমি কাঁদতে আমি কাঁদবো, আমি কাঁদতে আমার কাজল খারাপ হয়ে যাবে, আর সেই কাজলটা নষ্ট হয়ে যাবে যে কাজলটা আমি আজকেই কিনেছিলাম। রাজকুমারী, রাজকুমারী শোনো না তো। প্রীতি, আমাকে বাবাই শিখিয়েছে যে প্রশ্ন করার থেকে ভয় পাওয়া উচিত নয়, কারণ উত্তর জানাটা আমাদের অধিকার। কিন্তু রাজকুমারী, কচু পোড়া, আমার শিল্পী সত্তা জেগে উঠেছে।
আমার মন নাটক করতে চাইছে। বাগদাদের বাদশার নিকটে নাটক পেশ করছি। নাটকের নাম হচ্ছে বাগদাদের গাধা। আর এটা পেশ করছে বিখ্যাত শিল্পী জুম্মান। ঘেঁচু ঘেঁচুর মতো আওয়াজ পুরো বাগদাদে ছড়িয়ে আছে। যদি যদি গাধাদের নিষ্পাপ চোখের দিকে তাকিয়ে কেউ ভালোবাসা ভরে দিত, কিন্তু এখানে সবাই গাধাদের পিঠের ওপরে জিনিসপত্র চাপিয়ে তাদের মনের মধ্যে ঘৃণা ভরে দিচ্ছে। কিন্তু গাধা তবু এই অপেক্ষাতে আছে কেউ না কেউ ওর জীবনে এসে হাত দুটো সামনে ছড়িয়ে, মাথা ঝুঁকিয়ে, ঠোঁট দুটো নাড়িয়ে, দৃষ্টি নামিয়ে ধীরে ধীরে বলবে, ঘেঁচু 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 ঘেঁচু। আরে জুম্মান, তুই কত বড় শিল্পী, তুই অসাধারণ শিল্পী। আমি কি চমৎকার শিল্পী, অসাধারণ শিল্পী আমি। কি ভাগ্য নিয়ে এসেছিস আলাদিন। শুরু করো। দেখেছো মা, আলাদিনের সাথে শুধু তোমার না, বাকি সবারও ভালোবাসা আছে। আমার মন বলছে আলাদিন অবশ্যই জিতবে। ভাই চুমকি, আরে তুমি তোমার নামের একটু তো মর্যাদা রাখো। এটা একদম ঠিক হচ্ছে না কিন্তু। আমি তোমার মা বাবার কাছে নালিশ করব যে নাম এরকম আর কাজ এরকম। আলাদিন মিয়ার জয় খুবই মুশকিল মনে হচ্ছে। এখন এটাই দেখার যে আলাদিন মিয়া পাশা উল্টাতে পারে নাকি। হেরে গেলে তো নাক কাটা পড়ে, কিন্তু আলাদিন মিয়ার মাথা না কাটা পড়ে। শাবাশ পালোয়ান, শাবাশ। চাবাত চাবাত চাবাত। জিনু, আমি আর এই লড়াই দেখতে পাচ্ছি না। আমি এই লড়াইকে বন্ধ করে দিচ্ছি। না না না, তুমি এটা করো না। তুমি নিজেই বলো তো, সবাইকে নিজের লড়াই নিজেকে লড়তে হয়। আলাদিনও নিজের লড়াই নিজে লড়বে। ওর কাছে হয়তো বর্মটা নেই, তাতে কি হয়েছে? ওর কাছে মায়ের আশীর্বাদ তো আছে, আর মায়ের আশীর্বাদের থেকে বড় বর্ম আর কিচ্ছু নেই।
তুই ঠিক বলছিস চিনু। আমি এখানেই দাঁড়িয়ে আলাদিনকে সাহস যোগাবো, ওর জন্য প্রার্থনা করব, ওর সাহস বাড়াবো। আমি এখানেই দাঁড়াবো, এখানেই। আলিসা এটা বুঝতে পারছে যে ওই কালো চোরের রক্ষক এখানেই আছে। আমাদের ওই খাতুবার চিহ্নটাকে উজ্জ্বল করতে হবে, না হলে আমরা ওই কালো চোরের রক্ষকের কোনো খবরই পাবো না। আলিসা প্রিয় হয়ে প্রাণ নেয়। এই মখমলে আলিসা তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছে দেবে। প্রীতি, আগে তো আমার সন্দেহ ছিল, কিন্তু এখন বিশ্বাস হলো কোনো না কোনো গন্ডগোল তো নিশ্চয়ই আছে। তুমি একদম ঠিক কথা বলছো প্রীতি। এটা সেই দিন থেকে হচ্ছে যেদিন বাবা আমাকে প্রথম বাগদাদের সুলতানা ঘোষণা করেছিল। তারপর হঠাৎই সে তার মত পরিবর্তন করে। উনি আমাকে না জানিয়ে ওই শয়তান জেনের সাথে আমার বিবাহ ঠিক করে। রাজকুমারীর বিবাহ আরাক্কাসের রাজকুমার জেনের সাথে হবে। আর যখন আমি এর কারণটা জিজ্ঞেস করলাম তখন আমাকে বকে দিলেন। বাবা, চিকিৎসা খুঁজে পাবো আমরা। রাজকুমারী, আরো একটা আজব ব্যাপার আছে। কি? মহামান্য বাদশাহ আজকাল যেখানে সেখানে ঘুমিয়ে পড়েন। বাবা, আমাকে চাকরিরা বলেছে আসতে যেতে খেতে স্নান করতে সবসময় ঘুমিয়ে পড়েন। আর ওই যে সেদিন আংটিটাও চুরি আমার বাবা এত দিন ধরে এই দেশের রাজত্ব সামলাচ্ছেন, উনি এক মুহূর্তের জন্য বিশ্রাম করেননি। রাজত্বের দায়ভার ওনাকে মন মস্তিষ্ক থেকে এতটাই দুর্বল করে দিয়েছে যে বাবার একটু বিশ্রামের প্রয়োজন, ওনার চিকিৎসার প্রয়োজন। আমি ওনাকে হাকিমের কাছে নিয়ে যাব। আমি বাবার কিচ্ছু হতে দেব না, ওনার কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ রাজকুমারী, কিন্তু তোমার মনে হয় না যে এই সময় মহামান্য বাদশার সাথে কথা বলা উচিত নয়? তুমি এর আগেও একবার চেষ্টা করেছিলে, আর পরিণতি তুমি জানো। তুই ঠিকই বলেছিস প্রীতি, আমি ঠিক সময় বুঝে ওনার সাথে কথা বলবো, না হলে উনি আমার ওপর আবার রেগে যাবেন। প্রীতি, তুই একটা কাজ কর, তুই হাকিমের কাছে গিয়ে বাবার জন্য ওষুধ নিয়ে আয়। উনি একটু বিশ্রাম নিলে তারপর ওনার সাথে আমি কথা বলবো। তুই যা। কিন্তু রাজকুমারী, ওষুধ তো আমি নিয়ে আসবো, কিন্তু তুমি খাওয়াবে কি করে? আমার কাছে একটা উপায় আছে।
ঝুমকি মিয়া তার লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে আর আলাদিন মিয়ার সমস্যা আরো বেড়ে চলেছে। আলাদিন মিয়া কোথাও প্রাণ না হারিয়ে ফেলে। সাবাস আলাদিন, বাবা সাহস হারাবে না, আমরা আছি। আমি এখানে কিছু না করে থাকতে পারবো না। আকার আমার সাহায্যের প্রয়োজন। কি করি? আকাকে কি করে বাঁচাই? হ্যাঁ, আমিও গুল্লুর মতো এই ঝুমকি পালোয়ানকে নিচে ফেলে দিত। এটা ওটা দেখাও, সবটা জাদু বলে করবো টোটকা। তোর মাথা ঘুরে যাক, ঝুমকি তুই পড়ে যা। আমরা ওই মহিলার খুব কাছে আছি, যে আজ পর্যন্ত ওই কালো চোরের ঢাল হয়ে ওকে বাঁচাচ্ছে। জিনু, মা, ওই কালো চোরের রক্ষককে আজ আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আলাদিন